ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 24শে এপ্রিল 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, বিশ্ব বই ও কপিরাইট দিবস বা ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে 2024 কবে পালিত হলো? এটা 23শে এপ্রিল পালন করা হলো। বিশ্ব বই এবং কপিরাইট দিবস হলো একটি বিশেষ দিন যা প্রতি বছর 23শে এপ্রিল পালিত হয়। এই দিনটির মূল উদ্দেশ্য হচ্ছে বই পড়া, কপিরাইট প্রচার করা। এই দিনে বই এবং যারা তাদের তৈরি করেছে লেখকদের সম্মান জানাতে সারা বিশ্বে ইভেন্ট এবং কার্যক্রম চলছে। এটি প্রত্যেককে বই পড়তে উৎসাহিত করা, লেখক এবং প্রকাশকদের অধিকার রক্ষা করার জন্য কেন করা হয় সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ সচেতনতা জানানোর জন্য পালন করা হয়। 1995 সালে ইউনেস্কো সিদ্ধান্ত নেয় 23শে এপ্রিল বই উদযাপন করার জন্য একটা বিশ্বব্যাপী দিবস হওয়া উচিত। তাই জন্য এই দিবসটাই বেছে নেওয়া হয়েছে, কারণ এই দিনটি উইলিয়াম শেক্সপিয়ার, মিগুয়েল ডি সার্ভান্টেস, ইনকা গার্সিয়ালো দে লা ভেগার মতো বিখ্যাত লেখকদের মৃত্যুবার্ষিকী। 1996 সাল থেকে বিশ্ব বই এবং কপিরাইট দিবস প্রতি বছর 23শে এপ্রিল পালিত হয়ে আসছে 100টির বেশি দেশেও। 2024-এর থিম হচ্ছে রিড ইয়োর ওয়ে। পরের প্রশ্ন 2 নম্বর, বিশ্ব টেবিল টেনিস দিবস বা ওয়ার্ল্ড টেবিল টেনিস ডে 2024 কবে পালিত হলো? এটা 23শে এপ্রিল পালন করা হলো। বিশ্ব টেবিল টেনিস দিবস 2015 সাল থেকে প্রতি বছর এপ্রিল মাসে 23 তারিখে পালিত হয়ে আসছে। 2026 সালে প্রথম বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নদের সংগঠক এবং ITTF এর প্রতিষ্ঠাতা প্রথম সভাপতি আইভর মন্টাগুর জন্মদিন। ইংলিশ টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের প্রথম চেয়ারম্যান তিনি। তার জন্মদিনকে পালন করার জন্য এই 23শে এপ্রিল বিশ্ব টেবিল টেনিস দিবস পালন করা হচ্ছে। 2024-এর থিম হচ্ছে ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন। পরের প্রশ্ন 3 নম্বর, শেক্সপিয়ার দিবস বা শেক্সপিয়ার ডে 2024 কবে পালিত হলো? এটাও 23শে এপ্রিল পালন করা হলো। ইউনাইটেড নেশন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডের প্রতি ইংরেজি ভাষা উদযাপন 23শে এপ্রিল পালন করে, কারণ এই দিন উইলিয়াম শেক্সপিয়ারের জন্মদিন এবং মৃত্যুদিন দুটো দিনই একসাথে পালন করার জন্য এটি পালন করা হয়। শেক্সপিয়ার কেবলমাত্র সাহিত্যের ইতিহাসে তার স্থানকে শক্তিশালী করেনি, বরং আধুনিক ইংরেজি কীভাবে বিকশিত হয়েছিল তার উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল। পরের প্রশ্ন 4 নাম্বার, সম্প্রতি কে মর্যাদাপূর্ণ KISS মানবিক পুরস্কার 2021 পেয়েছেন? ভালো করে দেখবে, সালটা 21। উত্তরটা হচ্ছে রতন টাটা। বিখ্যাত শিল্পপতি এবং জনহিতৈষী রতন টাটা টাটা গ্রুপের চেয়ারম্যান। তিনি মুম্বাইয়ের বাসভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে কিস মানবিক পুরস্কার 2021-এ সম্মানিত হয়েছে। 2008 সালে অচ্যুতা সামন্ত কর্তৃক সূচিত এই পুরস্কারটি বিশ্বব্যাপী মানবিক প্রচেষ্টার প্রতীক ব্যক্তি এবং সংস্থাকে স্বীকৃতি দেয়। টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন এবং গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী রিকি কেজ অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকা ব্যক্তিগত অনুষ্ঠানটি টাটার স্বাস্থ্য বিবেচনার কারণে সাজানো হয়েছিল। KIIT এবং KISS প্রতিষ্ঠাতা অচ্যুতা সামন্ত রতন টাটাকে পুরস্কারটি প্রদান করেছিলেন। এই কিস হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড KIIT এবং KISS সর্বোচ্চ সম্মান বিশ্বব্যাপী মানবিক কাজের জন্য এমন ব্যক্তিকে দেয়া হয় যারা এই সমস্ত দিকটা বিকশিত করেছে। পরের প্রশ্ন 5 নাম্বার, সম্প্রতি কোন ভারতীয় ইন্দোনেশিয়ায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী হিসেবে নিযুক্ত হয়েছেন? উত্তরটা হচ্ছে গীতা সবরওয়াল। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরাস ভারতীয় গীতা সবরওয়ালকে ইন্দোনেশিয়া জাতিসংঘের নতুন আবাসিক সমন্বয়কারী হিসেবে নিযুক্ত করেছেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ত্বরান্বিত করার জন্য ডিজিটাল প্রযুক্তি এবং ডেটা ব্যবহার করার সময় সবরওয়াল তার পদটি গ্রহণ করেছেন। উন্নয়নের তার প্রায় 3 দশকের অভিজ্ঞতা জলবায়ু পরিবর্তন, টেকসই শান্তি, শাসন, সামাজিক নীতি সমর্থন করে। জাতিসংঘে যোগদানের আগে তিনি মালদ্বীপ এবং শ্রীলঙ্কার জন্য এশিয়া ফাউন্ডেশন ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেন। ভারত এবং ভিয়েতনামে যুক্তরাজ্যে আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের দারিদ্র্য ও নীতি উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। জাতিসংঘের কথা আসছে, একটু বলি। এটা একটি কূটনৈতিক এবং রাজনৈতিক আন্তর্জাতিক সংস্থা যার উল্লেখিত উদ্দেশ্য হলো আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা বজায় রাখা, দেশগুলির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, আন্তর্জাতিক সহযোগিতা অর্জন করা এবং জাতিগুলির কর্মকে সামঞ্জস্য করার কেন্দ্র হিসেবে কাজ করা। 24শে এপ্রিল 1945 প্রতিষ্ঠা হয়েছিল। সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্র আর বর্তমানে প্রেসিডেন্ট আন্তোনিও গুতেরাস। পরের প্রশ্ন 6 নাম্বার, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ প্রথম কোন মহিলা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য হয়েছেন? উত্তরটা হচ্ছে নাইমা খাতুন।
একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য হিসেবে নাইমা খাতুনকে নিযুক্ত করেছেন। মুসলিম মহিলাদের প্রতি বিজেপি সরকারের প্রসারের অংশ হিসেবে এই নিয়োগ দেখা গেছে লোকসভা এবং নির্বাচনের দ্বিতীয় পর্বের কয়েকদিন আগে। নাইমা খাতুনের ভাইস চ্যান্সেলর পদে তার যাত্রা একাডেমিক শ্রেষ্ঠত্ব এবং অধ্যাবসায়ের প্রমাণ। উড়িষ্যায় তার উচ্চ বিদ্যালয় শেষ করার পর তিনি 1977 সালে আলিগড়ে আসেন এবং একজন উড়িয়া মেয়ের জন্য একটা বিরল ঘটনা। তিনি মেধাবী ছাত্র। এই AMU থেকেই তিনি মনোবিজ্ঞানে তার PhD করেছিলেন 1988 সালে এবং তিনি একই বিভাগে প্রভাষক হিসেবে নিযুক্ত হন। 2006 সালে অধ্যাপক হন এবং 2014 সালে মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য হিসেবেও নিযুক্ত হলেন। পরের প্রশ্ন 7 নাম্বার। সম্প্রতি ভারত কোন দেশে অন্তর্ভুক্তিমূলক ভ্রমণের জন্য পথ প্রশস্ত করার জন্য উদ্ভাবনী রেইনবো ট্যুরিজম কনফারেন্সের আয়োজন করেছে? উত্তরটা হচ্ছে নেপাল। মাইকোপাচিয়ান নেপাল ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় প্রথম আন্তর্জাতিক রেইনবো ট্যুরিজম কনফারেন্স আয়োজন করেছে। এই একদিনের ইভেন্টটি নেপালের পর্যটন শিল্পের মধ্যে বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তি বৃদ্ধিতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি চিহ্নিত করে। দেশটিকে দক্ষিণ এশিয়া যৌন সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য স্বাগত গন্তব্য হিসেবে অবস্থান করে। এই সম্মেলনে LGBTI সম্প্রদায়ের সদস্য, NGO, অ্যাক্টিভিস্ট, লেখক এবং নেপাল, ভারত, শ্রীলঙ্কা, জার্মানি, স্পেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মিডিয়া প্রতিনিধি সহ 120 জন উপস্থিত ছিলেন। LGBT অধিকারের প্রতি নেপালের প্রতিশ্রুতি এবং সংবিধান দ্বারা আন্ডারস্কোর করা হয়েছে। সুপ্রিম কোর্টের যুগান্তকারী সিদ্ধান্তগুলির দ্বারা শক্তিশালী করা হয়েছে এবং 3100টির বেশি অনুষ্ঠানও এখানে করা হয়েছে। নেপালের রাজধানী কাঠমান্ডু। প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল। মুদ্রা হচ্ছে নেপালি রুপি। পরের প্রশ্ন 8 নাম্বার। সম্প্রতি কোন খেলোয়াড় ATP বার্সেলোনা ওপেন জিতেছে? উত্তরটা হচ্ছে ক্যাসপার রুড। একটি অসাধারণ কৃতিতে বিশেষ 6 নম্বর নরওয়ের ক্যাসপার রুড গ্রিসের স্টেফানোস সিটসিপাসকে হারিয়ে ATP বার্সেলোনা খেতাব ওপেন 500 একক শিরোপা জিতেছেন। 7-5-6-3 চূড়ান্ত স্কোর লাইনটি রুডের জন্য একটি উল্লেখযোগ্য মাইল ফলক, কারণ তার পেশাদার কেরিয়ারে সবচেয়ে বড় ট্রফি। বার্সেলোনা ওপেনের দ্বৈত বিভাগে জিতেছিলেন ম্যাক্সিমা গঞ্জালেস এবং আন্দ্রে মোলতেনির আর্জেন্টাইনি জুড়ে। বার্সেলোনা ওপেন এটা সম্বন্ধে একটু বলি। এটা ক্লে কোর্টে খেলা 500 পয়েন্টের ATP ইভেন্ট স্পেনের বার্সেলোনায় 15 থেকে 21 এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল। স্পেনের টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল সবচেয়ে বেশি এই বার্সেলোনা ওপেন জিতেছেন এবং 12 বার। পরের প্রশ্ন 9 নাম্বার। সম্প্রতি কোন কোম্পানি 2024 T20 বিশ্বকাপের জন্য আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড ক্রিকেট দলের স্পন্সরশিপ নিয়েছে? উত্তরটা হচ্ছে নন্দিনী। আন্তর্জাতিক উপস্থিতি জোরদার করার পদক্ষেপ হিসেবে কর্ণাটক মিল্ক ফেডারেশনের দুগ্ধ ব্র্যান্ড নন্দিনী আসন্ন 2024 T20 বিশ্বকাপের জন্য স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের ক্রিকেট দলগুলি স্পন্সর করার সিদ্ধান্ত নিয়েছে। KMF এর ব্যবস্থাপক পরিচালক MK জগদীশের মতে ম্যাচ চলাকালীন দলগুলি নন্দিনী ব্র্যান্ডকে বিশেষভাবে প্রদর্শন করবে। তো নন্দিনী বা যেটা হচ্ছে কর্ণাটক মিল্ক ফেডারেশনের অন্তর্গত সেই সম্বন্ধে বলি। এটি ভারতের কর্ণাটকের একটি দুগ্ধ সমবায় যেটি নন্দিনী ব্র্যান্ড নামে দুধ, দই, ঘি, মাখন, আইসক্রিম, চকলেট, মিষ্টির মতো পণ্য বিক্রি করে এবং কর্ণাটক সরকারের সহযোগিতায় মন্ত্রকের মালিকানাধীন দুগ্ধ উৎপাদনকারীদের একটি ফেডারেশন প্রতিষ্ঠা হয়েছিল 1974। সদর দপ্তর কর্ণাটক। প্রধান হচ্ছেন প্রেসিডেন্ট জয়ন্ত ওয়াই। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নাম্বার। সম্প্রতি লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান এবং স্পোর্টস ওম্যান অফ দ্য ইয়ার 2024 কারা জিতেছে? উত্তরটা হচ্ছে নোভাক জোকোভিচ স্পোর্টসম্যান এবং স্পোর্টস ওম্যান হচ্ছে আয়তানা বনমাতি। মাদ্রিদে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ 2024 লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি বিশেষ সেরা ক্রীড়াবিদ এবং তাদের অসাধারণ কৃতিত্বের একটি দুর্দান্ত উদযাপন ছিল। এখানে শীর্ষস্থানীয় টেনিস খেলোয়াড়দের মধ্যে নোভাক জোকোভিচ 5 বারের মতন লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার হিসেবে লরিয়াস ইতিহাসে তার নাম খোদাই করল এবং রজার ফেডারারের রেকর্ডের সাথে তার রেকর্ড মিলে গেল। জোকোভিচ এর আগে 12, 15, 16 এবং 19 সালে এই পুরস্কার জিতেছিলেন। বার্সেলোনা এবং স্প্যানিশ জাতীয় দলের একজন ফুটবল তারকা আয়তানা বনমাতি তিনি লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস ওম্যান অফ দ্য ইয়ার নিযুক্ত হয়েছিলেন। এছাড়া সিমন বাইলস আমেরিকান শৈল্পিক জিমন্যাস্ট যা চিত্তাকর্ষক সংগ্রহে আরেকটি প্রশংসা যোগ করে 37টি বিশ্ব এবং অলিম্পিক পদকসহ তিনি ইতিহাসের সবচেয়ে সজ্জিত জিমন্যাস্ট হয়েছেন। জুড বেলিংহাম একজন ইংলিশ পেশাদার ফুটবলার। তিনি রিয়াল মাদ্রিদ এবং ইংল্যান্ড জাতীয় দলের হয়ে একজন মিডফিল্ডার হিসেবে খেলেন এবং তাকে যুগান্তকারী পারফরমেন্সের জন্য সম্মানিত করা হয়েছে। এছাড়া অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে বর্ষসেরা দল পেয়েছে স্পেন মহিলা ফুটবল দল, অ্যাকশন স্পোর্টস পারসন অফ দ্য ইয়ার
পেয়েছেন অ্যারিশা ট্রু। লরিয়া স্পোর্টস ফর গুড অ্যাওয়ার্ড পেয়েছে ফান্ডাসিওন রাফা নাদাল। প্রতিবন্ধী পুরস্কার সহ বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছে ড্রাইড্রে ডি রুট। আর লরিয়া স্পোর্টস অ্যাওয়ার্ড সম্বন্ধে একটু বলি, এটা হচ্ছে একটা বার্ষিক ইভেন্ট যা অসাধারণ ক্রীড়া সাফল্য উদযাপন করে। লরিয়া স্পোর্টস ফর গুডের উদ্যোগগুলি প্রদর্শন করে 70টি বেশি দেশে 1000টি বেশি ক্রীড়া মিডিয়া পেশাদারের ভোটের মাধ্যমে বিভিন্ন বিভাগের জন্য একটা তালিকা তৈরি করে এবং সেখানে আন্তর্জাতিক প্যারা অলিম্পিক কমিটি প্রতিবন্ধী সহ বছরের সেরা ক্রীড়াবিদদের এখানে পুরস্কার দেয়। এই ছিল আজকে সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।